দিনাজপুর শহরের আওয়াজ পেছনে ফেলে অটোরিকশায় করে নবাবগঞ্জের শালবনের দিকে রওনা। অটোরিকশার লাউড স্পিকারের সঙ্গীত আর রাস্তার আলোয় শুরু হয় আশ্চর্য এক যাত্রা। দুপুরের গরম হাওয়া আর গ্রামের মেঠোপথ, অটোতে করে যাওয়ার এই যাত্রাটা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। আমি বর্তমানে আছি দিনাজপুরের নবাবগঞ্জে। আমি যাব নবাবগঞ্জের বিখ্যাত শালবনে এবং এই শালবনের যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন এবং অন্যান্য যাবতীয় যত সব আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। এই প্রথমবারের মতো দিনাজপুর শহরের নবাবগঞ্জের গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি শালবনের দিকে এবং জাস্ট ওয়াও, বলা যায় যে এই গ্রামগুলো যে এতটা সুন্দর। তো প্রথমবার যেহেতু এসেছি অবশ্যই অনেক ভালো লাগছে এবং আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। দিনাজপুরের গলিগুলিতে কত সুন্দর গ্রাম, কত সুন্দর গ্রাম। ঝালা এই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে নিয়েছি। ঝালা এই পথটাকে ভালোবেসেছি, তার সাথে এই মনটাকে বেঁধে নিয়েছি। লা 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 লা। গ্রামের ভেতর দিয়ে যখন অটো চলছিল, দুপাশে সারি সারি শাল গাছের ছায়া আর সবুজের সমারোহ মনটা ভরে দিচ্ছিল। ভালো লাগছে, কত সুন্দর রাস্তা। অটোতে করে যাওয়ায় একদিকে যেমন স্থানীয় জীবনের কাছাকাছি আসা গেল, অন্যদিকে ছিল এক ধরনের রোমাঞ্চ। এক একটা মোড় পেরিয়ে যেন প্রকৃতির নতুন নতুন রূপ ধরা দিচ্ছিল চোখে। নবাবগঞ্জে পা রাখতেই সামনে এক নতুন অভিযান, অচেনা শালবনের টান। কিন্তু কোন পথে যাব, কিভাবে পৌঁছাবো, তাই থেমে থেমে স্থানীয় মানুষদের কাছেই হাত পেতেছিলাম পরামর্শের জন্য। তো এমন একটা জায়গায় আসি যে জায়গায় লোকেশন আমরা খুব একটা যাই না এবং এই জঙ্গলের মধ্যে ঢুকে আজকে সারাদিন থেকে সার্ভাইভ করে আমি সন্ধ্যার মধ্যে যদি আল্লাহ তাআলা চায় হয়তো বেঁচে ফিরতে পারবো। অনেক ভালো লাগে যে শালবনে যাতে হারিয়ে না যায়, এর জন্য কাকারা যথেষ্ট পরামর্শ দিচ্ছিল, এমনকি তাদের নাম্বারও দিয়েছিল। ধন্যবাদ, আপনারা আমার জন্য এত স্যাক্রিফাইস করছেন কাকা। আমরা ইতিমধ্যে চলে আসছি কাকা। আমি এখন কি আমরা কি জঙ্গলের পেছনের দিকে আছি? আমরা জঙ্গলে কেবল ঢুকলাম, মানে ঢুকলাম, তাই না? এখন হচ্ছে আমি কোন পাশ দিয়ে গেলে একদম বের হতে পারবো? মানে আচ্ছা আচ্ছা, এদিক বলতে কিছু না, মানে এদিক নাই, শুধু এদিক। না এদিক কিছু নাই, তাহলে আপনি এদিক দিয়ে ঘুরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যদি মনে করেন জি, আপনি যাবেন সামনে হিয়ারিং রাস্তা পাবেন। জি জি, মেন রাস্তা হিয়ারিং পাবেন, ওটা ধরে আপনি একেবারে ডাইরেক্ট হিয়ারিং যেখানে গেছে ওটা জঙ্গল ঘুরবেন, বুঝছেন? জি, ওটা করে আপনি হিয়ারিংটা ছাড়বেন না। জি, হিয়ারিংটা ছাড়বেন না। জি কাকা, হিয়ারিংটা দিয়ে আপনি সোজা একদম মারাজ দিয়ে বড় রোড পাবেন। আচ্ছা আচ্ছা, বড় রোড পায় যে আপনি কোন বিরামপুর যাবো যেতে পারেন, যে নবাবগঞ্জ যাবো তাও যেতে পারেন। হিয়ারিং বলতে আপনি এই রাস্তার কথা বলতেছেন? না না, সামনে। আচ্ছা, আপনি আগান, সামনে একটা ওকে কাকা যাবে। হ্যাঁ, আপনার হারা কোনো সম্ভাবনা নাই। ওটা দিয়ে আপনি রাস্তা আপনাকে জিজ্ঞাসা করতে হবে না। এই রাস্তা থেকে ডাইরেক্ট হিয়ারিং এর যখন উঠবেন, বাম দিকে গেলে আপনি বার হয়ে গেলেন, আর ডান দিকে গেলে আপনি ভিতরে ঢুকে গেলেন। হিয়ারিংটা যে যায়, আপনি যেখানে উঠবেন, আপনি ফুলবাড়ি যাবেন না বিরামপুর যাবেন না নবাবগঞ্জ যাবেন, ওখানে আপনার সিদ্ধান্ত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওদিক থেকে সব ঘোরাফেরা করে অল্প বেলা থাকতে আপনি হিয়ারিং এর হাঁটা ধরবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনি হাঁটাই কাঠের ব্রিজে আপনি ছবি তুলে তুলে বিল টিল গুলো সব দেখাবেন, মানে এন্ট্রান্স জায়গাটা বিলের পরে বিল, হ্যাঁ, আর বিলটা যখন যাবে ওখান থেকে আবার হিয়ারিং ধরে ব্যাগে আসবেন, ওখানে ভ্যানও পেতে পারেন, ওখানে ভ্যানও পাবেন। হ্যাঁ, তা ঠিক আছে। আমি কাঠের বিল যাওয়ার পর আমি তাহলে মানে মেইন রাস্তা কিভাবে আসবো? ওই পাশে যায়, মানে ওখানে মেইন রাস্তা। অবশ্যই কথা বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওখানে বিধান আছে, আচ্ছা ঠিক আছে, ওখানে দোকানও আছে, বিধানও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ কাকা। ঠিক আছে। 0174 0174 80 80 63 63 957 957
957 957 ঠিক আছে দেখেন নাম্বার ঠিক আছে 0174 8063 ঠিক আছে কোন সময় ভুল হয়ে যায় জি 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 আপনি খুব কল দেখবেন দাদা আমি তো এখানে আছি এখন ঠিক আছে এটা বা কোন জায়গায় ওখানে শুনে নেবেন জি 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 নিয়ে এখন আমি কোন রোডে যাব কি সমাচার এনাকে বললে উনি ঠিক আছে ধন্যবাদ কাকা তো আমরা একটা জায়গায় যাচ্ছি কাকা আমাকে সাহায্য করলো কাকা ধন্যবাদ কাকা ভালো থাকবেন কাকা ধন্যবাদ ওকে সো ইতিমধ্যে যাওয়া শুরু করলাম আল্লাহ রহমানির রহিম দেখুন পেছনটা দেখুন কতটা গহীন একটা বনে যাচ্ছি আচ্ছা যাই হোক আমি একটু আমার ড্রেসটা চেঞ্জ করি এটা একটা রাস্তা আছে এটা একটা রাস্তা আছে কাকা কোন রাস্তার কথা বললো আস্তে আস্তে আমি গহীন বনের ভেতর যাচ্ছি ধীরে ধীরে শালবনে করতে অনেক অনেক ভয় লাগছে অনেক গা ঘামতেছে আমার দাদা মনে করেন এই বন দেখছে ঠিক আছে হাই এভরিওয়ান দিস ইজ সালমান শাকিব আজকে আমি আছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বিখ্যাত এক জঙ্গলে এবং এই জঙ্গলের আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাব তাই আমি আমার এক প্রান্ত থেকে যাত্রা শুরু করেছি এবং আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ভয়ঙ্কর জঙ্গল এই পুরো জঙ্গলটা আজকে আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাড়ি দেবো এবং সারাটা দিন আজকে এখানে থাকবো এবং সার্ভাইভ করবো সাথেই থাকুন আমার সাথে এর আগের বার যখন মধুটালে গিয়েছিলাম তখন আমরা একসাথে 6 জন ছিলাম এবং তখন খুব একটা ভয় লাগেনি আমরা একসাথে সমস্ত বিপদ পার করেছি কিন্তু আজকে আমি একা সো বিষয়টা সত্যি অনেক কঠিন এবং একটা ভয়ঙ্কর একটা বনের মধ্যে যে আমি যাচ্ছি একা একা অজানা গন্তব্যের দিকে হাঁটছি কোথাও কেউ নেই যে দেখুন আস্তে আস্তে আমি গহীন বনের ভেতর যাচ্ছি খুব ভয় লাগতেছে সত্যি করার অর্থ আসলে অনেক ভয় লাগতেছে কোথাও কেউ নেই একদম নিরিবিলি একদম নিঃশব্দ বিশাল বড় এক বনে তুমি রহমদান করলা এটা একটা রাস্তা আছে এটা একটা রাস্তা আছে কাকা কোন রাস্তার কথা বললো বা এই পাশ দিয়ে গেলে ডান পাশ দিয়ে গেলে হচ্ছে একদম আরো বেশি গহীনে এই পাশে গেলে হচ্ছে মূলত হচ্ছে মানে রোডে তো দেখুন কেউ কি থাকতে পারে আল্লাহ তুমি রহমদান কর আল্লাহ আমি জানি না যে আমি কই যাচ্ছি একটা শব্দ শুনতে পাচ্ছি আমি জানি না যে এখানে কই একটা শব্দ হচ্ছে বনের ভেতর শব্দ কই থেকে হচ্ছে কই যেন শব্দ হচ্ছে একটু ওই যে কয়েকজন বাচ্চা দেখছি ওরা সামনে দাঁড়িয়ে আছে ওরা হয়তো সামনে খারাপ কি ব্যাপার ওরা কজন দাঁড়িয়ে আছে যাই হোক যা ভাবে হোক আমি হাঁটতে থাকি যা আছে কপালে কি একটা অদ্ভুত তো হাঁটতে হাঁটতে কাকা বলছিল যে এটা হিয়ারিং এ খোঁজে এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এই সেই হিয়ারিং এই যে এটাই হিয়ারিং এবং এই হিয়ারিং ধরে আমাকে যেতে হবে এই পথ ধরে পেছনের দিকটা দেখুন আপনার সিনেমা হয়তো এরকম জিনিস একটা দেখেছেন যে এরকম একটা জিনিসকে মানুষের পূজা করে এখানে সাপ থাকে এটা খুব অদ্ভুত তাই না প্রথমবার আমি এরকম সামনাসামনি দেখলাম তো শালবনের ভেতর দিয়ে এটা একটা হিয়ারিং দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় এটা অনেক দূর পর্যন্ত গিয়েছে এটা একদম শেষ মাথা পর্যন্ত তো কাকারা বললো যে এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে আর এই দুই পাশে আরও গহীন জঙ্গল তো এটার কোনো এক পাশে গিয়ে আমি ঢুকে যাব কেমন জানে এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি মনে হচ্ছে চতুর্পাশ দিয়ে এমন একটা জায়গায় সারভাইভ করাটা অনেক অনেক কঠিন সব কিছু আননোন কোন রাস্তা থেকে কোন রাস্তা যাব কোনো কিছুই বোঝা যাচ্ছে না শুধু জঙ্গল এবং জঙ্গল
আজকে সারাদিন ঘুরে এই জায়গা থেকে আমাকে বের হতে হবে এবং এই শালবনের এক পাশ থেকে শুরু করছি, আর এক পাশে আমাকে পৌঁছতে হবে। সো বুঝতে পারছেন, দিস ইজ সো ভয়ঙ্কর এটা। কি ভয়ঙ্কর, কোনো শব্দ নেই। ধীরে ধীরে শালবনের অনেক গহীনে ঢুকে যাচ্ছি, আর দুই পাশে জঙ্গল। একটা ভয়ঙ্কর একটা পরিবেশ, একা। আজকে আমি সম্পূর্ণ একা। আমার সত্যি করতে অনেক ভয় লাগছে, অনেক গা ঘামতেছে, কোথাও কাকে খুঁজে পাচ্ছি না। দুই পাশের দুটো ভয়ঙ্কর, কোন রাস্তা দিয়ে কোথায় যাব ব্যাক করারও কোনো উপায় নেই। আমি মনে হচ্ছে যে আজ যদি কেউ পাশে থাকতো, একা একা আল্লাহ রক্ষা করো আল্লাহ। দেখুন আসলে কতটা ভয়ঙ্কর। কারা যেন ওই পাশে ভিডিও করার জন্য আসছে, কাউকে যেন দেখা যাচ্ছে। কাকা, এখন হচ্ছে আমি আদিবাসীদের সাথে বা তাদের গ্রামে যাব। কোন পাশে যাবো? এই পাশ দিয়ে? আপনি আদিবাসীর সাথে যাবেন, এখান থেকে 1 কিলো ফাঁকে। আচ্ছা, এই রাস্তা দিয়ে? হ্যাঁ, এই দাদার মোড় থেকে যাবেন, আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে। যায় মানে বিশাল বড় গ্রাম আছে, 2 গ্রাম আছে। তো এতক্ষণ হচ্ছে আমরা দাদার কাছ থেকে এই দিনাজপুরের নবাবগঞ্জে যে বিখ্যাত শালবন, তো এই শালবনের সম্পর্কে আমরা যত ইতিহাস আছে সমস্ত কিছু জানলাম। এবং এটা এত বিশাল বড় যে বলা যায় যে এটা রাজার আমলের, এবং এটাকে ঘিরে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। তারই একটা ইতিহাসের ছোট্ট একটা অংশের পার্ট আমি হতে যাচ্ছি, এবং সেই জায়গায় আমি গিয়ে বিভিন্ন যে সংস্কৃতি সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। স্থানীয় অটোওয়ালা কাকার কাছ থেকে নবাবগঞ্জের শালবনের ইতিহাস জেনে নিলাম, এবং এই ইতিহাস জেনে আমি নিজেই আশ্চর্য হয়েছি। কারণ এই শালবনের মাঝে যে এত ইতিহাস লুকিয়ে আছে, যেটা হয়তো এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না। পরে শালবনের আদিবাসীদের গ্রামে যেতে চাইলে তিনি অটোতে করে আমাকে তাদের গ্রামে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। অটোতে করে যাওয়ার সময় হঠাৎ শালবনে সৈয়দপুর থেকে আগত 4 জন বিহারি ভাইদের সাথে পরিচিত হয়ে গেলাম। বনের মাঝে নেমে ঘুরতে চাইলাম, কিন্তু কাকা অনুরোধ আর কিছুটা ভীতিকর পরিস্থিতির কারণে আর নামা হলো না। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এখানে নামলাম, এই পাশ দিয়ে আমি চলে যাবো ভেতরে বাবুরামপুর। ওনাকে বলবেন যে বাবুরামপুর পাটুরিয়া। আচ্ছা, এই গ্রামটা কোথায়? আচ্ছা, এই দিক দিয়ে, হ্যাঁ, ভিতর দিয়ে যদি কোনো কিছু হবে না। আমি জানি না কিছু। আর আরেকটা গ্রাম আছে সামনে, আমি দেখা দিচ্ছি, মানে ওই গ্রামে যান। এখন কোনটা ভালো হবে, এটা নাকি একসাথে ঢুকি? এটা দিয়ে ঢুকি? এটা হচ্ছে পোরপাড়ের, মানে আমাদের পোরপাড়ের কাছে, জি, আদিবাসী পাড়া। হ্যাঁ, আমাদের নবাবগঞ্জ থেকে 1 কিলো হবে। আচ্ছা, তাহলে আপনি আমাকে ওটাতে নিয়ে যান। আমরা সত্যি মানে একটু ভয় লাগতেছে আজকে। আচ্ছা, তাহলে আপনার কথা দিত লাগবে জান, আমাকে কি বললাম ওই কথা বলছি, ঠিক আছে? আমি কি বললাম? জি, হ্যাঁ, বুঝতে পারছি। এই শোনা শোনা দেবো বাবুরাম করে চলবা। এটা কত দূর? কাকা আমাদের খুচরা না, একদম 200-100 টাকা। আচ্ছা, ঠিক আছে, তাহলে কাকা গেলাম। ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হলো কিন্তু হলো না। আমি একটা ভিডিও করে নেন আমাদের। আচ্ছা, অটো থেকে নেমে যাওয়ার সময় বিহারি ভাইরা আমার সাথে ভিডিও ও ছবি তুলতে চাইছিল, এবং পরবর্তীতে একটা দারুণ মুহূর্ত উপভোগ করলাম আমরা শালবনের মাঝে। যে বড় ভাইদের সাথে একটা দেখা সাক্ষাৎ, তাদের সাথে পরিচয় হলো। তো ভাইরা এসেছে মূলত সৈয়দপুর থেকে। তো ভাই, আপনাদের যদি একটু পরিচয়টা দিতেন। আমার নাম মামুন। মামুন, আচ্ছা। আমার নাম মোহাম্মদ শুভ। আমার নাম মোহাম্মদ সাজিব। আমার নাম মোহাম্মদ রানা। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করবো, যদি কিছু কাইন্ডলি মনে না করেন। আচ্ছা ভাই, আপনি কি বিহারি? ও আচ্ছা, আচ্ছা ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এরপর আমরা আবারও অটোতে চললাম এবং গল্পে গল্পে পুরো শালবন ঘুরতে লাগলাম।
করতেছি জি 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 ওরা অবাক হয়ে গেছে, ওরা বুঝতে পারে না হ্যাঁ। আমরা সৈয়দপুরে এতবার ভাবলাম বলছি যে- যে ভাই আমরা বাংলাদেশ থেকে আছি, না না আপনারা এখানে ইন্ডিয়ান আছে মজা নিচ্ছেন। না, আমি সত্যি মনে করছি, আমি ভাবলাম যে আমরা আমরা তো যেভাবে কথাবার্তা ইন্ডিয়ান বলতেছি। ভাষাও বলতে পারতেছি, আচ্ছা আচ্ছা বুঝছেন, ওরা একদম বিলিভে করে না। না আমি আপনাদের ওই যে আসছেন যখন কথাবার্তা বললেন, আমি তো ভাবলাম যে ইন্ডিয়া থেকে আসছে এত দূর। মানে আমি জানি সৈয়দপুর আমার বোনের বাড়ি, আচ্ছা আচ্ছা আমি এখন চলাফেরা করি মনে করেন কসমেটিকের মাল নিয়েছি তো। আচ্ছা আচ্ছা জি আমার কয়েকদিন আগে নিয়েছিলাম কসমেটিক, ঈদের 2-3 দিন আগে নিয়েছিলাম। রেল লাইনটা আছে না, অটো চলছিল ধীরে ধীরে, যেন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে। কখনো পাখির ডাক, কখনো পাতা ঝরা শব্দ, আবার কখনো দুলে ওঠা গাছের মধ্য দিয়ে আসা আলো ছায়ার খেলা, সব মিলিয়ে এক রূপকথার আবেশ। অটো চালক ছিলেন খুবই বন্ধুভাবপূর্ণ। তিনি নানা গল্প বলছিলেন এই শালবনের, কোন কোন জায়গায় হরিণ বা বনমোরগ দেখা যায়, আর কোথায় সূর্যাস্ত সবচেয়ে সুন্দর লাগে। মাঝে মধ্যে তিনি অটো থামিয়ে ছবি তোলারও সুযোগ দিচ্ছিলেন। শালবন থেকে বেরিয়ে এখন বিরামপুর রেল স্টেশনে যাচ্ছি সৈয়দপুর থেকে আগত 4 বিহারি ভাইদের ট্রেনে তুলে দিতে। এক মুহূর্তের পরিচয়ে তারা যেন অনেক আপন হয়ে গেছে। স্টেশনের দিকে তাদের চলে যাওয়াটা সত্যি আমাকে অনেক ব্যথিত করে তুলেছিল। ঠিক আছে, ভালো থাকেন ইনশাআল্লাহ। ঘুরতে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাই ইনশাআল্লাহ দেখা হবে, ভালো থাকবেন অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ভালো থাকেন। ভালো থাকেন টাটা। ওটা একটু যদি আসে চলে আসে কাটিং করে দিয়ে। যে আচ্ছা আচ্ছা ঠিক ভাই, সমস্যা নেই, কোনো টেনশন নেই। আর ঠিক আছে, ভালো থাকেন টাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। সামনে না পেছনে চলবো? পিছনে বসতাম। চলো ওকে, আমরা এখন যাচ্ছি নতুন করে আবারও সেই শালবনে নতুন কিছু অভিজ্ঞতা অর্জনে। সো সাথেই থাকুন। তো আমরা ধীরে ধীরে অটো নিয়ে আবারও শালবনের দিকে দেখো, বিহার যাওয়ার রাস্তাটা হচ্ছে যে এইটা, এই যে এটা সীতারকোট ঐতিহাসিক। বর্তমানে আমরা এই সীতাকোট বিহার সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা খুব ভালো লাগলো, এরিয়াটা দেখে খুব সুন্দর। এই সীতাহার সীতাকোট মন্দির মন্দিরটাকে যেন সরকারিভাবে যেন নতুনভাবে নির্মাণ। 4 বিহারি ভাইকে সৈয়দপুরগামী ট্রেনে তুলে দেওয়ার পর আমি আবারও শালবনের দিকে যাচ্ছি। তো আমরা ধীরে ধীরে অটো নিয়ে আবারও শালবনের দিকে যাচ্ছি এবং শালবনে গিয়ে আমরা ওখানকার যে আদিবাসী সাঁওতালরা তাদের সীতাকোট বিহার, এই যে দেখতে পাচ্ছি যে সীতাকোট বিহার, আমরা অনেকেই পরিচিত আছি এই সীতাকোট বিহারের সাথে। তো এই সীতাকোট বিহার যাওয়ার রাস্তাটা হচ্ছে যে এইটা, এই যে এটা, ও এটাই, এটা সেই সীতাকোট বিহার। দেখবেন গিয়ে তাহলে একটু ভিডিও করে নিয়ে আসি। 1 মিনিট দেখেন। তো আমরা এখন সীতাকোট বিহারের দিকে যাচ্ছি, বলেন সাথে থাকুন। এই যে আগে শুধু বইয়ে পড়েছিলাম দিনাজপুরের বিখ্যাত সীতাকোট বিহার সম্পর্কে, কিন্তু এবারে প্রথমবারের মতো সীতাকোট বিহারে প্রবেশ করলাম। অটো থেকে নেমে অবশেষে সীতাকোট বিহারের দিকে প্রবেশ করলাম। চারিদিকে সবুজের নান্দনিক সৌন্দর্য দেখে মনের ভেতর পুলকিত জেগে উঠল। প্রথমবারের মতো এই জার্নিটা অনেক রোমাঞ্চকর হয়ে উঠছে ধীরে ধীরে। অটোওয়ালা কাকা ইশারার মাধ্যমে আমাকে বোঝাচ্ছেন কিছুদিন পূর্বে এই তালগাছটির পাশে রাম এবং সীতাকে দেখা দিয়েছিল এবং সেটা নাকি মিডিয়াতে দেখাইছে। সো গাইজ, বর্তমানে আমি অবস্থান করছি দিনাজপুরের বিখ্যাত আরেকটা দর্শনীয় স্থান সীতাকোট বিহারে। এই যে দেখুন, এটা পুরোটা সীতাকোট বিহার। সীতাকোট বিহারের বিখ্যাত এই তালগাছটি হিন্দুদের কাছে এক পবিত্র স্থান। তারা মনে করে বনবাসের সময় এখানে রাম এবং সীতা এসেছিল। সব থেকে মজার বিষয়টা হচ্ছে এই স্থানে কখনো বৃষ্টিপাত হয় না। আমি বর্তমানে অবস্থান করছি দিনাজপুরের বিখ্যাত সীতাকোট বিহারে, যেটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। তো বর্তমানে আমরা এই সীতাকোট বিহার সম্পর্কে বিস্তারিত জানবো এক কাকার কাছে। সীতাকোট বিহার যেমন এখানে সীতা রাম লক্ষণ ছিল, জি, সীতাকে বনবাস দিয়েছিলেন। সেই বনবাস এই তপবন এবং ঐতিহাসিক সামনে গিয়েছিলাম বাগানে, ওটা হচ্ছে তপবন, জি, এটা হচ্ছে সীতাকোট বিহার। জি, চতুর্পাশে রাজপ্রাসাদ ছিল এবং মাঝখানে একটি তালগাছ আছে। আসলে এই তালগাছটা যতই বৃষ্টি হোক না কেন সারা জীবনে এখানে কোনো বৃষ্টি হয় না, এবং যতক্ষণ বৃষ্টি থাকবে ততক্ষণ শেষ মিনিটের মধ্যে উড়িয়ে যায়। এবং এই জিনিসটা হচ্ছে এখন বর্তমান সরকারি
খাদ্য আছে, আচ্ছা আচ্ছা। যাকে বলে সীতাকোট বিহার। একটা সময় চারপাশে বিশাল বড় রাজপ্রাসাদ ছিল, কিন্তু কালের বিবর্তনে তা আজ শুধুই স্মৃতি বহন করে। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে পুজো পাঠ করার জন্য। অনেক সাধক সন্ন্যাসীদের মাঝে মাঝে এখানে দেখা পাওয়া যায়। তারাও দাবি করেন জায়গাটিকে সরকার যেন গুরুত্বারোপ সহকারে দেখে। আমরা খুব ভালো লাগলো, এরিয়াটা দেখে খুব সুন্দর, এবং মা শীতলা এখানে বসবাস করত। আমরা অবশ্য দেখি নাই, কিন্তু তার এক সেক্টরে বা যার এরিয়া অনুযায়ী দেখলে বুঝা গেল বা দেখতেছি যে খুবই সুন্দর। আসলে এটা ভাগ্যজনক, এত বড় একটা জায়গা এখানে পড়ে রয়েছে মা শীতলার নামে। এটা আসলে এরিয়ার ভাগ্যজনক, বা বিভিন্ন দেশে থেকে লোক আসে এখানে ভালো। আমার দেশের বাড়ি ঢাকা, দেশের বাড়ি শরীয়তপুর জাজিরা থানা। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আরেক নাম হইল রফিক সিদ্ধা। আমার বাইমাটি সিদ্ধা বাড়ি আমরা, এবং মোহাম্মদ এবং হিন্দু যত ধর্ম আছে সব ধর্মতেই আছি। ধর্ম বলতে কোনো বিরোধী নেই, একই সব, কিন্তু যার যার আত্মার বিচার শেষে প্রতত্ব হবে। ভালো লাগলো। সব পাশে মন্দির আছে, শীতলামার সুন্দর হোক এরিয়াটা। আমি আইছি সাধু বৈষ্ণব থেকে এবং নম শিবার থেকে, এখানে সুন্দর করুক যারা আসে, যে উদ্দেশ্য এই উদ্দেশ্য পূর্ণ হোক এবং কামনা হোক, আমি আশীর্বাদ রাখি, এবং মা শীতলাও সুন্দর রাখবে। সীতাকোট বিহার 7ম থেকে 1200 শতাব্দীর মাঝামাঝি নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এটি পাল রাজবংশের সময়কালে নির্মিত বৌদ্ধ বিহারগুলির একটি অন্যতম নিদর্শন। পুরো বিহারটি একটি বর্গাকৃতি কাঠামো নির্মিত। 1968 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থানটি আবিষ্কার করে। খনন কাজ চলাকালীন বহু প্রাচীন মুদ্রা, মাটির পাত্র, পোড়ামাটি ফলক এবং অলংকার খুঁজে পাওয়া যায়, যা সীতাকোট বিহারের প্রাচীন ও সমৃদ্ধ ইতিহাসকে ফুটিয়ে তোলে। সীতাকোট বিহারের পাশেই একটি ছোট মন্দির রয়েছে। এটি থেকে ধারণা করা যায় সেই সময় হিন্দু এবং বৌদ্ধরা পাশাপাশি সহাবস্থানের মাধ্যমে বসবাস করত। জায়গা ছাড়া হিন্দুরা বাস করে আসি মন্দিরে। তোমার মসজিদ যেমন আমার মন্দির তেমন, কোনো আমার কেউ কিছু করে নেই বা হয় নেও, কিন্তু আমার এই জায়গাটা উন্নতি নেই। কিভাবে করি তোমাদের ভাই ভাই সবাই না দেখেন, আমার কোনো পরিবার মতন বুদ্ধি নেই। আমি আর গরিব নারী বুড়া নই। দিনাজপুরের বিখ্যাত এই সীতা বিহারটি ঘোরাঘুরি করার পর এখানকার স্থানীয় হিন্দুদের শুধু একটাই দাবি, যেন এই সীতাহার মন্দিরটাকে যেন সরকারিভাবে যেন নতুনভাবে নির্মাণ করা হয়, এবং এটাকে যেন আরো পরিপূর্ণভাবে আরো আকর্ষণীয়ভাবে যেন সরকারভাবে এটা দায়িত্ব গ্রহণ করে, সেই বিষয়ে স্থানীয় মানুষরা দাবি জানিয়েছে। আশা করি সরকার এই বিষয়টিকে যথাযথভাবে গ্রহণ করবেন এবং স্থানীয় মানুষের যে দাবি দেওয়াটা, এটাকে তিনি সচেতনতার সহিত বিবেচনা করবেন। সীতাকোট বিহার কেবলমাত্র একটি ধর্মীয় স্থাপনা ছিল না, এটি ছিল এক ধরনের প্রাচীন বিশ্ববিদ্যালয়। এখানে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় পাঠ ও জ্ঞানচর্চা করতেন, ধ্যান ও প্রার্থনার মাধ্যমে আত্মিক সাধনায় লিপ্ত থাকতেন, ধর্মীয় পুঁথিগত সংরক্ষণ ও অনুলিপি করতেন। সীতাকোট বিহার আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা যাচ্ছি শালবন বিহারের আদিবাসীদের কাছে, তাদের কাছ থেকে তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে। সাথেই থাকুন। সীতাকোট বিহার ঘুরে আমরা আবারও যাত্রা শুরু করলাম। এবার গন্তব্য শালবনের আদিবাসী গ্রাম। পথে চলার সঙ্গী একটা অটো আর সামনে অনন্ত পথ। কিছু দূর গিয়েই হঠাৎ যেন প্রকৃতি তার আসল রূপ মেলে ধরল। এক সবুজ বিশাল জঙ্গল, চারপাশে শুধু উঁচু লম্বা গাছ, শীতল বাতাস আর পাখির ডাক। অসাধারণ অসাধারণ আসলে। আমরা আবারও শালবন বিহারে প্রবেশ করলাম, এবং এই যে দেখতে পাচ্ছেন শালবন বিহারে যাওয়ার এই যে এই রাস্তাটা, এবং চতুর্দিকে দেখতেছেন এটা হচ্ছে শালবন বিহার। তো এবারে শালবন বিহারে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এখানকার আদিবাসীদের সাথে আমরা কথাবার্তা বলবো এবং তাদের সংস্কৃতি তুলে ধরবো। সাথেই থাকুন। শালবনের ভেতর দিয়ে যাওয়ার সময়টা সত্যি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। চারপাশে অন্ধকার ঢাকা, ঘন গাছপালা, পাখির অদ্ভুত ডাক আর বাতাসে ভেসে আসা অজানা শব্দগুলো যেন ভেতরে ভেতরে ভয় জাগাচ্ছিল অন্তরে। আমরা ধীরে ধীরে শালবনের ভেতর যাচ্ছি। দেখুন শালবন, বিশাল বড়, কত গহীন, কেউ কোথাও কেউ নেই, নিরিবিলি নিঃশব্দ।
ডার্ক মোমেন্ট। আমরা ধীরে ধীরে শালবনের অনেক ভেতরে চলে যাচ্ছি এবং এত অটো যেতে পারবেন তো? অটো যাওয়া যাবে তো? তো আমরা আসছি। জি সাপ ও বুঝলাম না কিসের কথা বললেন? কই দেখলাম না তো, চলে গেল। তাই? ও খেয়ালই করলাম না সাপ ছিল। হওয়া যায় কাকা, এইসব সাপে কি ফানা থাকে? ও গুই সাপ। আচ্ছা, গুই সাপ অবশ্য দেখছি গ্রামে। আচ্ছা আচ্ছা, জলাধারী সাপ। তাহলে তো আমি যেভাবে আসতে যাচ্ছিলাম ওখান থেকে কি হতো আল্লাহ, মানে আমি যে বনের মধ্যে যদি আসতাম তো ভাগ্যেই সেই কাকা অনেক সাহায্য সহায়তা করলো। মানুষ হচ্ছে আসলে এইসব ভিডিও দেখতে পছন্দ করে। একবার যদি মনে করেন আমি আপনার দিলাম, আপনার সাথে আপনি ভিডিওটা শেয়ার করলে মনে করেন দেখবেন যে আপনার এলাকা পুরো অবাক হয়ে যাবে। কারণ এরকম দুঃসাহসিক কাজ সবাই করতে পারে না। আপনি যে আমার সাথে আসছেন, অনেক রাস্তা আসবে, অনেক আসবে। না তাই তো, কোন রাস্তা থেকে যেতাম? হ্যাঁ তাই তো, কোন রাস্তা থেকে ওই রাস্তা যেতাম? আমি কি সাঁওতাল পাড়া আসলাম? ও আচ্ছা, আমরা ইতিমধ্যে এসে গেছি। শালবনের ভেতর দিয়ে এগোতে এগোতে হঠাৎ চোখে পড়ল এক আদিবাসী গ্রাম। চারদিকে বাঁশ আর কাঁচা কাঠে তৈরি ছোট ছোট ঘর, নিস্তব্ধ পরিবেশে পাখির ডাক মিলেমিশে এক অদ্ভুত আবহ তৈরি করেছিল। গ্রামের ভেতর ঢুকতেই কিছু মানুষ আমাদের কৌতূহলী চোখে দেখছিল। আমরা আস্তে আস্তে তাদের বাড়িঘর ঘুরে দেখতে লাগলাম। মাটির চুলা, ঝুলানো হাঁড়ি পাতিল আর বাঁশের বেড়া যেন তাদের সরল জীবনের ছবি আঁকছিল। ধীরে ধীরে তাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। প্রথমে একটু সংকোচ থাকলেও পরে হাসি আড্ডায় ভরপুর হয়ে গেল চারপাশে। তো আমরা ইতিমধ্যেই যে এই দিনাজপুরের শালবনে যে সাঁওতাল আদিবাসীরা থাকে তাদের বাসায় বসেছি। তো তাদের সাথে কথাবার্তা বলবো, তাদের ইতিহাস তুলে ধরবো। তো অবশেষে নামলাম এবং এই যে দুপাশে দেখতে পাচ্ছেন এই যে এই এলাকাগুলোতে এই শালবনের অধিবাসী সাঁওতালরা থাকে এবং তাদের সাথে আমরা কথাবার্তা বলবো এবং তাদের সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরবো। শালবনের ঐতিহ্য এই সাঁওতাল পাড়াতে আমি ঢুকেছি এবং তাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য আমি তাদের বাসায় যাচ্ছি। তো এই তো তাদের বাসা। অটো নিয়ে ধীরে ধীরে শালবনের ভেতর ঢুকলাম। সামনে ছোট আদিবাসী গ্রাম, মাটির ঘর, খড়ের ছাউনি। তাদের সাথে গল্প করে জানলাম প্রকৃতির ওপর নির্ভর করেই তারা সুখে শান্তিতে বেঁচে আছে। এছাড়াও তাদের শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য মৌলিক চাহিদা কীভাবে তারা পূরণ করে এই বিষয়েও তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। কাকা, আপনার পরিচয়টা যদি দিতেন। পরিচয়, আমি শ্রী মজিন কর্মকার, জি, সনাতন ধর্ম।
এই আপনি যে জায়গাটাতে আছেন এই জায়গাটার নামটা কি? এটা খটখটিয়া কৃষ্ণপুর। ঠিক আছে এবং এটা হচ্ছে দিনাজপুরের হ্যাঁ, আদিবাসী এলাকা, যেটা শালবনের পাশে, তাই না? তো কাকা আপনারা তো আদিবাসী? না, আদিবাসী না, আমরা হিন্দু। আচ্ছা আচ্ছা, কর্মকার। আচ্ছা, আপনাদের এখানে সমস্যাগুলো কি, বা হচ্ছে আপনাদের এখানে মানে কোন কোন সমস্যাগুলো ফেস করেন? সমস্যা বলতে আমরা গরিব দুঃখী, সমস্যা থাকে আর কি, কম বেশ থাকে, বুঝলেন, সমস্যা থাকে। মানে মনে কিছু বলো, মানে কি সমস্যা, কি চাওয়ার থাকলে কিছু বলতে। যেটাই হোক, টাকা পয়সাই হোক, আবাদ বাড়ি নাই, জমি জমা নাই, এই ব্যবসার উপর দিয়ে চলি, টুকিটাকি করে ব্যবসা করি। আপনাদের এখানকার মানে মানুষের মেইন উৎসটা কি, মানে জীবিকা নির্বাহের? মেন সঠিক ওই যে ওই আমার এই এলাকায় গরিব বেশি। জি জি জি। আপনারা কি ওই কৃষিকাজ করে দিন যাপন করেন? কৃষিকাজ, হ্যাঁ কৃষি কাজও করি, অথচ ওই যে টুকিটাকি আনা করে ব্যবসাও করি। আচ্ছা আচ্ছা, এই জি জি, আচ্ছা ঠিক। আগের দিনগুলো কেমন গেছে, যেমন দেখা যাচ্ছে এখন? আগের দিন কেমন ছিল, এখন কেমন ছিল? আগের চেয়ে এখন ভগবানের আশীর্বাদ কিছু ভালো আছে, উঁচু পথে জি জি উঠছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাই থাকি। এই আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কাকা। আমি বর্তমানে দিনাজপুরের নবাবগঞ্জের যে শালবনে আছি, তো সেই শালবনের পাশে যেসব আদিবাসীরা আছে এনারাই, তো তাদের ভাষ্যমতে আমরা শুনবো যে তাদের জীবন, তারা কিভাবে চলে, তাদের জীবিকা নির্বাহ কিভাবে হয়, এবং তারা আগামী বাংলাদেশে কি প্রত্যাশা আশা করে। জি কাকি বলেন, আপনার সমস্যাগুলো কি কি, বা আপনাদের কেমন কিভাবে চলে? হ্যাঁ, ওই দিন কাজ করে দিন খাই, ওটাই আমাদের কষ্ট। এটাই আপনাদের মূলত কি, আপনারা কৃষিকাজ করেন? হ্যাঁ, কৃষিকাজ করি। আপনারা কৃষিকাজ করেই? হ্যাঁ, মাঠে কৃষি। তো আপনার যে আপনার মানে মাইন্ড আবার মানে মন খারাপ নিয়েন না, এটা আপনার তো মনে করেন আদিবাসী হিসেবে আমরা চিনি, তাই না? তো হিসেবে কি আপনার কি লাঞ্ছনা বঞ্চনা কোনো শিকার হন? না, অনেকে হয় অনেকে হয় না, এরকম থাকে। আপনারা কি মনে করেন যে আপনারা আদিবাসী হিসেবে বা পরিচয় দিতে লজ্জাবোধ করেন? বা এই যে আপনারা মনে করেন আপনি নিজেদের এলাকা ছেড়ে যান বা অন্যান্য এলাকায় যান, আপনাদের কি কেউ খারাপ চোখে দেখে? অনেকেই আছে দেখে, অনেকেই ভালোবাসে। আচ্ছা, তো দিন শেষে আপনাদের অবস্থা কেমন, ভালো খারাপ নাকি মোটামুটি না কেমন? খারাপ দুটোই চলে। আচ্ছা আচ্ছা, আপনাদের কাজ যখন বাইরে যান করতে, তখন আপনাদের কি কাজ কি দেওয়া হয়, নাকি আপনাদের মানে তাড়িয়ে দেওয়া হয়, বা আপনাদের প্রতি একটা ঘৃণা বা খারাপ অনুভব করে? আপনি বলেন কাকা, আপনি তো কাজ করেন। কাজ তো বাইরে গেলেও অনেকে গৃহস্থ আছে, দেয়, ভালোবাসাই দেয়, সমস্যা নেই, ভালোবাসাই কাজ করি। জি জি। কাকা, আপনাদের আসলে মানে ধর্মটা কি? আমাদের ধর্মটা মনে করেন খ্রিস্টান ধর্ম, তাই না? আচ্ছা, তো আপনাদের কি ধর্মের মধ্যে কি শুধু খ্রিস্টানই আছে, নাকি এর মধ্যে অন্যান্য ধর্ম ঢুকছে? অন্যান্য ধর্ম আরো আছে, বহু ধর্ম। আচ্ছা আচ্ছা, যেমন সনাতন আছে, এর মধ্যে আবার মানে মুসলমানও আছে নাকি? না, মুসলমান তো ওটা একদম ওটা আলাদা। আচ্ছা আমি এটা মানে জানি না তো। আচ্ছা, আদিবাসী। আচ্ছা, তো ঠিক আছে কাকা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের আগামী যাত্রা শুভ হোক। আমাদের বাড়ি হচ্ছে বিরাপুরছড়া মাদিলাহাট। আচ্ছা, আর বাসা কোন জায়গায়? আমার বাসায় গাইবান্ধা পলাশবাড়ি। আমাদের হলো বড়। আচ্ছা, যায় কষ্টে যায় না দুঃখে যায়। কাকা, একজন আদিবাসী হিসেবে আপনার গল্পটা বলেন। আমার একটু কষ্ট যায়, একটু জোরে বলেন। ওটা ভালো দিনপথ চলে না। কাকা একটু জোরে বলেন। দিনপথ ভালো যায় না, দিনপথ ভালো যায় না, কষ্টে যায় আর কি। হ্যাঁ জি বলেন, একদম নতুন করে বলেন, একটু জোরে বলবেন। মানে খুব একটা ভালো চলে না। হ্যাঁ, ধরে নাও আমার সংসারে না অভাব অনটন আছে। তো আপনাদের এখানে আসলে মূলত জীবিকা নির্ভরটা কি? আপনারা কি শুধু কৃষিকাজ করেন? হ্যাঁ, শুধু কৃষিকাজ। আচ্ছা, তো আপনাদের এই কৃষি জমি আবাদ টাবাদ করতে কোনো ঝামেলা টালা হয় না? ঝামেলা বলতে কি, এই মেশিন টেশিন দিয়ে আবাদ করি, তো তাহলে মেশিন দিয়ে না, কষ্টের মধ্যে মনে করো। আচ্ছা, তাই নয়, খরচা বেশি। আপনারা কি, আপনাদের প্রধান খাবার কি? আমরা তো মনে করি প্রধান খাবার ভাত, আপনারা কি ভাতই খান? ভাতেই খাই। আচ্ছা, তার মানে সবারই প্রায় কমন খাবার ভাত। হ্যাঁ, আলু টলু হয়তো। আচ্ছা, তো কাকা আপনাদের উৎসব পার্বণগুলো এগুলো কেমন হয়? উৎসব পার্বণ আর কি মোটামুটি চলে। সামনে কবে হবে? উৎসবে হলে আসলে খুব ভালো হতো, আপনাদের বিষয়গুলো আর ভালো তুলতে পারতাম। সামনে উৎসব তো এখন আর কি আছে, এখন তো আর বড়দিনে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আদিবাসী এক বাসায় ঢুকবো এবং তাদের আচার আচরণ এবং তাদের কিভাবে দিনকাল পার করে সেই বিষয় দেখবো।
আমরা ঢুকলাম কাকে আপনাদের, তো এটা হচ্ছে যারা আদিবাসী সাঁওতাল তাদের এটা হচ্ছে বাসা। আছেন না, কষ্টে আছেন না, দুঃখে আছেন না, সুখে আছেন, এটা তো বলবেন আপনি। কিছু দিবে বুঝছেন চাচি? আমার হলো মনে করি কাজ কাম করতে খাওয়া হয়, হ্যাঁ কষ্ট করে খাতে লাগবে, হ্যাঁ পেটটা আমার চলবা লাগবে, তা তো অবশ্যই। হ্যাঁ মানে কিভাবে দিন কান যান, মানে কিভাবে যায়, কষ্টে যায় না সুখে যায়? জমি জায়গা না থাকলে বাবা কষ্ট হয়ে যায়, কষ্ট যায় না কেন চাচি আপনাদেরকে জমি জমা নাই? না। আপনারা কিভাবে তাহলে জমি চাষ খান, মানে বা কোথায় খান? ওই মানুষের এখন আচ্ছা, তার মানে আপনার হচ্ছে মানুষের জমি চাষাবাদ করে খান? হয়। আচ্ছা, তার মানে কাকে আপনারা খুব একটা ভালো নেই? না। আচ্ছা, আপনাদের এখানে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য সেবা কি ভালো? আপনাকে ঠিক মতো কি আপনাদের সন্তানরা কি স্কুলে যেতে পারে? তো আমাগুলো তো আমার বড় হয়ে গিয়েছে বাবা, বড় হয়েছে, ওই নথি পুতিগুলোর ছোল পোল আছে। আচ্ছা, ওরা সময় যেতে পারে, সময় যেতে পারে না। আচ্ছা আচ্ছা। আর যদি কেউ অসুস্থ হন তাহলে? হ্যাঁ, অসুস্থ হাসপাতাল কই যান? খুলবই। ভালো, আপনাদের কি ঠিক মতো কি দেখে? দেখে। আচ্ছা, তাহলে তো ভালোই। হ্যাঁ, আশেপাশে স্কুল আছে? আছে স্কুল। আচ্ছা, যাই হোক। আদিবাসীরা বন্ধুসুলভ, তাদের হাসি আর অতিথি পরায়ণতা চোখে পড়ল। বাঁশ আর মাটির ঘরে গড়া ঘরগুলো প্রকৃতির সাথে মিলেমিশে জীবনযাপন সব কিছু সত্যিই মুগ্ধ করে। তারপরেও তারা তাদের দুঃখ কষ্ট দৈনন্দিন সংগ্রাম আমার সঙ্গে শেয়ার করলো। এখানে এসে বুঝলাম সুখ এবং সংগ্রাম একসাথে চলে, আর সত্যিকারের জীবন সরাসরি প্রকৃতির সাথে জড়িয়ে আছে। এই যে জরাজীর্ণ যে বাসাটা দেখতে পাচ্ছেন, শুধু একটা বাসা না, এখানকার যত বাসা আছে সবগুলো বাসা এরকম জরাজীর্ণ। তো তাদের বাসা দেখে আপনারা তারা কিভাবে জীবনযাপন করে, তারা কতটা ভালো না খারাপ থাকে সেটা আপনারা অনুধাবন করতে পারতেছেন, যে তাদের দিনকালটা আসলে কতটা কষ্টে যায়। এটা শুধু একটা সাঁওতাল পাড়ার কথা না, বাংলাদেশের যতগুলো এরকম আদিবাসী আছে প্রত্যেকটা জায়গায় এই চিত্রটা ধারণ করে, এবং প্রত্যেকটা জায়গায় এই আদিবাসী অনেক কষ্টে আছে। তারা শিক্ষা দীক্ষা চিকিৎসা সব দিক দিয়ে তারা অনেক পিছিয়ে আছে। এই যে দেখুন, আপনাদেরকে একটু দেখাই তাদের বাসাগুলো। এগুলো হচ্ছে তাদের রান্নাঘর, তাই না কাকা? আচ্ছা, তো ইনি কি অসুস্থ? আচ্ছা আচ্ছা, আপনার কি হয়? আপনার কি হয়? আচ্ছা, গরিব মানুষ নাই বাবা, ওই একটা বেটা আছে। আচ্ছা, তো দেখুন আসলে তাদের কতটা জীবন, দেখুন তাদের বাসাগুলো দেখে আমারই খারাপ লাগতেছে যে আসলে কতটা কষ্ট থাকে। না কি মানে কি অসুখ এখানে, মানে কি সমস্যা? ভাত খেতে পারে না। আরে আচ্ছা, ঠিক আছে চাচি, ভালো থাকেন। ঠিক আছে চাচি, তো আমরা এখন তাদের বাসা থেকে চলে যাচ্ছি। আমরা এখন আরেকজন আদিবাসীদের বাসায় যাব এবং তাদের জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরবো। ভালো আছেন? তো এই যে দেখতে পাচ্ছেন যে তাদের বাসা, খুব ভালো দিন যায় না, কাজ করে। তাকে আপনার স্বামী কি করে? কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে। আপনাদের বাসায় ঢুকলাম। আচ্ছা, এটা হচ্ছে তাদের বাসায়, যে দেখুন আপনাদের এদিকে বিদ্যুতের লাইন আছে তো এটা হচ্ছে তাদের থাকার জায়গা, বাসস্থান, মাটির বাড়ি। দেখুন, এটা হচ্ছে তাদের মাচার রুমটা দেখুন, সব মাটির। তো তাদের বাসা দেখেই বুঝতে পারছেন যে আসলে তাদের জীবনযাপনটা কেমন, তাদের জীবিকা নির্বাহ। কাকে আপনার জীবিকা নির্বাহ করেন কিভাবে? কাজ করতে, এই যে বাচ্চা নিয়ে কাজ করতে। কি কাজ করেন? এমনি মানুষের বাড়িতে কৃষি কাজ করি। আপনি কৃষি কাজ করেন, মানে আপনার স্বামী কৃষি কাজ করে? এই মাসের বাড়িতে কাজ করে। আপনার কয় ছেলে মেয়ে? দুইটা মেয়ে, একটা ছেলে। ওরা কি পড়াশোনা করে না? পরে যে স্কুলে যায়। স্কুলে ঠিকমতো যায় তো? যায়। একটু নিয়মিত পাঠাবেন স্কুলে, বুঝছেন চাচি?
খাওয়া দাওয়ার বিষয়টা বলবেন, কষ্ট আছে কি আছে বলুন। আপনারা কি খান, মানে ওই ভাতটা? ভাত একদিন খাই আর একদিন না, কাজ করলে না নিয়ে আসলে কই পাবো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি দিন আনে দিন খান। আচ্ছা, এটা সবচেয়ে আসলে একটা কষ্টকর, যে দিন আনে দিন খাওয়াটা, এটা আসলে অনেক কষ্টকর, যে একদিন কাজ করতে না পারলে। দেখুন যে বর্তমান বাংলাদেশের এর থেকে মনে হয় না যে আসলে কোনো মানুষ খারাপ অবস্থা থাকে, যে দিন আনে দিন খাওয়া মানে একটা দিন যদি এই লোকগুলো যদি কাজ করতে না পারে বা তারা অসুস্থ হয়ে যদি বাসায় পড়ে থাকে, এই লোকগুলো যে কি খাবে বা এদেরকে যে কেউ এসে খাবার দেবে এরকম কোনো ব্যবস্থা নেই। তো দেখুন এর থেকে মানুষ কি আর হতে পারে, এর থেকে মানুষ কতটা কষ্টে থাকতে পারে যখন মানুষের রিজিকটা তার নিজের হাতেই নির্ভর করে। ঠিক আছে, আছি, ভালো থাকেন। ঠিক আছে, শালবন ঘুরলাম এবং শালবনের পাশে যে আদিবাসীদের বাড়ি রয়েছে সেটাও আপনাদের ঘুরে ঘুরে দেখালাম, তাদের জীবন জীবিকা নির্বাহ সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরলাম, এরপর সীতাকোট বিহার সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। সো এখন আর না, এখন বাড়ি ফেরা পালা। সেই কসম থেকে চলে এসেছি গাইবান্ধা। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো এপিসোডে। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। টেক কেয়ার। কিভাবে দিন যাবে, খাটে খুঁটে খাই। কাকি, আপনাদের দিনকাল সামনে কিছু বলুন, কেমন যাচ্ছে দিনকাল? আমার গরিব মানুষের বাবু কেন কাজ যাবে। কাকি, আপনার স্বামী কি করে? কাজ করে, কিসের কাজ? আর গরু বাছুর আছে। আপনার দিন খান? হ্যাঁ, এইভাবেই চলে যায় দিন। আপনার কয় ছেলে কয় মেয়ে? 3টা ছেলে। 3টা ছেলে। আর আপনাদের একটু বাড়িঘরটা দেখাই। শালবনের আদিবাসীদের জীবনধারা পর্যালোচনা করে এটাই বুঝলাম যে তারা শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য সকল মৌলিক অধিকার থেকে যথেষ্ট বঞ্চিত, এবং সরকারও তাদের পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে না, যেটা দেশের জন্য ভীতিকর পরিস্থিতি হয়ে দাঁড়ায়। দীর্ঘ কয়েক ঘন্টা আদিবাসী গ্রামে থাকার পর অটো ধরে আবারও শালবনের ভেতর দিয়ে বাসায় ফেরার জন্য রওনা দিলাম। শালবন বিহার, দিনাজপুর, নবাবগঞ্জ। আপনি আসেন। এই যে শালবন, যে কাকা, এই পাশে মনে হয় আসতে পারবেন না, এই যে বিশাল বড়। কাকা, এটা তো কেমনে যাবেন? যেতে পারবেন না তো? তাহলে কাকা অনেক কঠিন হবে যাওয়াটা, আমাদের ঘুরে ঘুরে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানে গাছ পড়ে আছে, আমাদের ঘুরে ঘুরে যেতে হবে। ফোন দিল যেমন, হ্যাঁ পাইছি, তো যে ঘুরতেছি গিয়ে সব বলবো। অসাধারণ, একদম জঙ্গলের মধ্যে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই তো এখন রওনা দিচ্ছি। ঠিক আছে, আম্মু ফোন দিয়েছিল। আসেন আসেন, আমরা আরো ভেতরে যাচ্ছি। এই পুরোটা হচ্ছে শালবন, আর এইটা হচ্ছে খোলা জমি। এই যে এটা হচ্ছে শালবনের পাশে খোলা জমি। ওই পাশে কোন গ্রাম?
মানে আর এক আদিবাসী নাকি ওইদিকে? আচ্ছা আচ্ছা, আমি একটু হিসু করি। সো অটো চলে যাচ্ছে, ধরতে হবে। দেখুন বনের মধ্যে দিয়ে দৌড়াচ্ছি। ওয়াও, what a funny man. বনের মধ্যে দিয়ে যাচ্ছি। সমস্যা না, আমি দৌড়াচ্ছি, অটো আছে, ভিডিও করতেছিলাম। ও কাকা কই? ও শিয়া, আদিবাসী গ্রাম ঘুরে ফেরার পথে আমরা ধীরে ধীরে ভয়ঙ্কর শালবনের আধার ভেদ করে অটো নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। চারপাশটা একেবারে নিস্তব্ধ, শুধু পাতার খসখস শব্দ আর দূরে কিছু অচেনা পাখির ডাক শোনা যাচ্ছিল। হঠাৎই ঠিক সামনে পড়লো একটি শিয়াল। মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেলাম। ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই শিয়াল যেন আমাদের পথ আটকে রেখেছিল। আমিও তখন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলছিলাম। প্রতিটি পদক্ষেপে ভয়ের সাথে মিশে যাচ্ছিল এক অজানা রহস্যের অনুভূতি। সামনে শিয়াল, সে শিয়াল দৌড় দিচ্ছে। সামনে শিয়াল, সামনে শিয়াল, সামনে শিয়াল, দেখুন শিয়াল, শালা কই গেলি? শালা শিয়াল আসছিল। এটা কামড়ায় নি? কামড়ায়? দীর্ঘ সময়ের ভয়ঙ্কর শালবনের ভেতর দিয়ে চলার পর অবশেষে আমরা নিরাপদে বেরিয়ে এলাম। ঘন অন্ধকার গাছপালা আর রহস্যময় জঙ্গলের পথ বেরিয়ে এবার সামনে দেখা দিল প্রশস্ত হাইওয়ে। ওরা কি স্থানীয়?
পড়ে আছে। সুন্দর ফুল। দিনাজপুরের নবাবগঞ্জ থানার শালবন বিহার ঘোরাঘুরি এই পর্যন্তই। এরপর হচ্ছে যা কিছু আছে সব হচ্ছে সাধারণ মানুষের বাড়িঘর। সো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। সেই সাথে সবার জন্য শুভকামনা এবং অভিনন্দন দোয়া করবেন। টাটা। অবশেষে জঙ্গলের সব ভয় আর রহস্যময় অভিজ্ঞতা পেছনে ফেলে আমি শেষবারের মতো একটি অটো ধরে বাসার পথে রওনা হলাম। সারাদিনের ভ্রমণ আর শালবনের অজানা ঘটনার পর ক্লান্তি একেবারে চেপে বসেছিল শরীরে। তবে মনে হচ্ছিল যেন এক অমূল্য অভিজ্ঞতা বই নিয়ে ফিরছি। অটোর শব্দে ধীরে ধীরে মিলে যাচ্ছিল জঙ্গলের নিস্তব্ধতা, আর আমি এগিয়ে যাচ্ছিলাম পরিচিত পথের দিকে, নিজের আশ্রয়ের উদ্দেশ্যে। এবার আর আমি একা নই, সাথে ছিল আরও কয়েকজন যাত্রী। ওনারা বসেছিলেন বাইরের পাশে, আর পাশে ছিল এক ছোট্ট পিচ্চি। ওর আনন্দ দেখে মনে হচ্ছিল দিনের ক্লান্তি যেন মুহূর্তেই মিলিয়ে গেল। অটোর শব্দ, হাওয়ার ছোঁয়া আর চারপাশে কোলাহলের মধ্যে আমরা সবাই ধীরে ধীরে এগোচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। এই সাধারণ যাত্রাটাই যেন এক অন্যরকম আনন্দে ভরে উঠেছিল। কেউ গল্প করেছিল, কেউ হেসে উঠছিল, আর আমরা সবাই মিলেমিশে নিজেদের আশ্রয়ে পথে ফিরছিলাম, যদিও আমরা কেউ কাউকে চিনি না। এটা হচ্ছে নবাবগঞ্জের দাউদপুর বাজার। অটো থেকে নবাবগঞ্জের দাউদপুর বাজারে নামলাম এবং অটোওয়ালাকে ভাড়া দিয়ে নতুন আর একটা অটোতে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করলাম। শালবন থেকে অবশেষে নবাবগঞ্জের দাউদপুর বাজারে এসে পৌঁছলাম এবং পরবর্তীতে আরেকটি অটো ধরে ভাদুরিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা টান দেন। ভাদুরিয়া কলাফেনে যাবো কত মজা। কলাফেনে যাচ্ছি মজা কোথাও আছে? দেখা কলাফেনে যাচ্ছি কত মজা, এর সাথে মজা কোথাও আছে? শুধু ভাদুরিয়া। সাবধানে যান। অটোতে বসে সামনে তাকালে মনে হচ্ছিল প্রকৃতির কোলে ফেরার এই মুহূর্তগুলোই আসল শান্তি। চারপাশের নিস্তব্ধতা, কেবল বাতাসের মিষ্টি ছোঁয়া আর হৃদয়ের প্রশান্তি। এমন ভ্রমণ শেষে মনে হয় জীবনের ছোট ছোট যাত্রাই আসলে সব থেকে বড় স্মৃতি হয়ে থাকে। অটোতে করে বাতাসে দোলা খাচ্ছিলাম এবং অটোওয়ালা ভাইয়ের সাথে গল্প করছিলাম। চাকার শব্দের সাথে মিশে যাচ্ছিল আমাদের আনন্দের কণ্ঠস্বর। মনে হচ্ছিল এটাই জীবনের আসল সৌন্দর্য। নবাবগঞ্জে এত ঘোরাফেরা করতে এবং এত জায়গায় গেছি, আমার লাইফে সব থেকে বেস্ট জার্নি হচ্ছে নবাবগঞ্জ ঘোরাঘুরি। এত সুন্দর জায়গা, দিস ইজ মাই বেস্ট জার্নি ইন মাই লাইফ। এত সুন্দর লাগছে, ফ্যান্টাস্টিক ব্যান্ড, অসাধারণ জায়গা, অসাধারণ জার্নিটা। সাথে থাকুন, আমাদের পুরো ব্লগ দ্রুতই আসছে। অসংখ্য ধন্যবাদ, সাথে সুন্দর আরেকটা উপহার দেওয়ার জন্য।
ভাদুরিয়া বাজারে অটোওয়ালা ভাইয়ের একটা ছোট্ট লাইব্রেরি আছে, তাই তিনি আমাকে বললেন আমি যেন বিজ্ঞাপনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেই যেন সবাই যেন তার লাইব্রেরিতে আসে। এই জন্য তিনি এবং আমি হাত উঁচিয়ে সবাইকে দেখে দিলাম এবং তার লাইব্রেরিটির নাম বিসমিল্লাহ স্টোর। ভাদুরিয়া বাজার রানা মার্কেটে দোকান আছে, এই দোকান অনেক উৎফুল্ল চিত্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম, হাসি আনন্দে ভরে উঠেছিল পথ চলা। আসলে জীবনের যাত্রা ঠিক এরকমই হওয়া উচিত, কখনো উচ্ছ্বাস, কখনো অভিমান, আবার তার মাঝেই লুকিয়ে থাকে আসল গল্প। হঠাৎ করে মনে হলো শালবনের ভেতর প্রবেশ করেছিল এক অন্যরকম অভিজ্ঞতা। অজানা পথ, অজানা পরিবেশ, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন টিকে থাকার জন্যই লড়াই করেছিলাম। তারপরও যে বেঁচে ফিরেছি এটাই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, কারণ আমি জানি আমার সাথে কি ঘটেছে। সময়টা খুব দারুণ কাটছিল। তখন বারবার মনে হচ্ছিল এমন সুযোগ যদি আবার ফেরত পাইতাম। খোলা আকাশের নিচে খোলা ভ্যানে প্রকৃতির সাথে খেলাধুলা করার মজাটাই আলাদা। কাকা, আমি, আশেপাশে মানুষ কত গল্প করতেছি, তাদের জীবনযাপন। প্রথমবারের মতো এরকম দিনাজপুরে ঘোরাফেরা করা অসাধারণ ছিল। অটোতে করে ভাদুরিয়া বাজারে পৌঁছানোর পর অটোওয়ালা ভাইটার সাথে তার ছোট্ট লাইব্রেরিতে গেলাম এবং সেখানে গিয়ে তার কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। এত সুন্দর একটা লাইব্রেরি, কিন্তু কোনো এক সমস্যার কারণে তিনি এই লাইব্রেরিটা বন্ধ করে দিয়ে যাচ্ছেন। চার মাথা এটা, হ্যাঁ। তো একটু আগে যার ভ্যানে চড়ে আমি এতদূর আসলাম, তো আমি প্রথম মনে করছিলাম যে ওই ভাইটা শুধু ভ্যান চালায়, কিন্তু এই ভাইটার সুন্দর যে একটা লাইব্রেরি আছে এবং মানে শুধুমাত্র ইসলামিক বই দিয়ে ভরা। এবং আমি অবাক হয়েছি, ভাই সত্যি অবাক হয়ে গেছি যে আপনি ভ্যানও চালান, আপনার এত সুন্দর লাইব্রেরি আছে। এবং একটু ভেতরে দেখায় আপনাদের, যে দেখুন কত সুন্দর সুন্দর বইগুলো আছে। মানে যে দেখুন শুধু ইসলামিক বই, শুধু ইসলামিক বই। ভাই আপনি বইটা, এটা লাইব্রেরিটা আপনি বন্ধ করে দেবেন? এখন বন্ধ করবো, মানে দোকান চলে না। দোকান চলেন কেন ভাই? কাস্টমার নাই, কাস্টমার নাই, বই পড়ে না। মানে ভাবা যায় যে আসলে কত নৈতিক অবক্ষয়। সবগুলো ইসলামিক বই দেখেন, এই যে সবগুলো ইসলামিক বই। এটা তারপর চার ইমাম, আদর্শ ব্যবস্থা, হযরত উসমান। আমাদের মুসলমানদের কি হলো রে ভাই, যে এই বইগুলো কেউ কিনি না, আমরা শুধু গাফেল ভাই। আচ্ছা, এই ভাইয়ের কার্ড দেখেন, কার্ড দেখুন ভাই। আপনার লোকেশনটা বলুন, লোকেশনটা কই? ভাদুরিয়া বাজার, রানা মার্কেট। ভাদুরিয়া বাজার, রানা মার্কেট, তাই না? আর হ্যাঁ, আর ভাদুরিয়া এই মার্কেটটা হচ্ছে দিনাজপুর জেলার থানা ভাদুরিয়া মার্কেট, তাই না? আচ্ছা ঠিক আছে। এই মার্কেটটা কি বলে? রানা মার্কেট। রানা মার্কেট, হ্যাঁ। আর আপনার দোকানের নাম কি? বিসমিল্লাহ স্টোর। আচ্ছা, বিসমিল্লাহ স্টোর, রানা মার্কেটের বিসমিল্লাহ স্টোর। ঠিক আছে ভাই। আর যদি পারেন আপনার আশেপাশে যদি কোনো ইসলামিক বই টই কেনেন, এই ভাইয়ের দোকানে অবশ্যই আসবেন, ফোন দিবেন। অবশ্যই ফোন দেবেন। এই যে, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। ভাই আপনার আমার খুবই খারাপ লাগছে, বুঝছেন? আপনার তারপর সঙ্গে তাহলে ভালোই কষ্ট হয়, দোকান চলে না, আসলে খুব কষ্ট। আচ্ছা ভাই আসেন ভাই, এখন দোকান বন্ধ অফ করবে। ভাই আমার খুব খারাপ লাগছে, বুঝছেন, যে আসলে আপনার এই অবস্থা, বুঝছেন? ওকে।